বন্ধুরা, আজকে গল্প শোনার আসরে আবারও চলে এসেছি একটি ভূতের গল্প নিয়ে। গল্পটি লিখেছেন আনন্দ বাগচি। গল্পের নাম ভুতুড়ে রসিকতা। কতকাল আগের ঘটনা, তবু চোখ বুজলে সেদিনের কথা বলে মনে হয় আমার কাছে। কিছুতেই ভুলতে পারি না। এতকাল পরে এই কলকাতায় বসেও গায়ে কাঁটা দেয়। ঘটনাটা লিখতে বসে এই রাত্রিরে এখনো আমার গায়ের লোম খাড়া হয়ে উঠেছে। সত্যি সত্যি গণপতিদের বাড়ির দোতলার হলঘরে বসে আমরা আড্ডা দিচ্ছিলাম। অবশ্যই আড্ডা দিচ্ছিলাম বললে ভুল বলা হবে, আমরা আড্ডা দেবার ভান করছিলাম। আসলে ফটকের অপেক্ষা করছিলাম সেই বিকেল 5টা থেকে। যদিও 5টার সময় ও কদাচিৎই এখানে আসে, ওর আসতে সন্ধ্যা লেগে যায়। মাসিমা মানে গণপতির মা যখন চা আর জলখাবার পাঠিয়ে দেন এ ঘরে, ঠিক তার কিছু আগে ও এসে হাজির হয় কান এঁটো করা একমুখ হাসি নিয়ে। তারপর সিঙ্গাড়ার চুপড়ির খুব কাজ ঘেঁষে বসে পড়ে রোজ একটি মাত্র বাক্যই মুখস্থ সংলাপের মতো আওড়ে যাবে। ইস, আজ বড্ড দেরি করে ফেললাম, তাই না? আগে আগে জবাব দিতাম, এখন আর দিই না। এখন আমরা সবাই ওর ওপরে তিতি বিরক্ত, কেউ আর ওকে পছন্দ করি না। ওর মতিগতি বুঝে ফেলার পর অসহ্য লাগবারই কথা। আসলে ফটকে আমাদের বন্ধু টন্ধু কেউ নয়, ফাঁক তালে আমাদের মধ্যে এসে ভিড়ে গেছে। গল্প করতে আড্ডা দিতে আদৌ আসে না, আসে জম্পেশ ঘ্যাঁটনের লোভে। মাসিমার হাতের ওই বোম্বাই সাইজের গব্যঘৃতে ভাজা সিঙ্গাড়া আর প্রায় টেবিল টেনিস বলে সাইজের কাঁচা গোল্লার কথা ভাবলে আমাদেরই জিভে জল আসে। তো ওর মতো হ্যাংলা পেটুকের তো কথাই নেই। টপ স্পিডে মুখ চালিয়ে ও শেষ তক আমাদের ভাগেও হাত বসায়। তারপর চায়ের কাপের শেষ বিন্দুটি পর্যন্ত শুষে খেয়ে মিনিট 5 ক্লাউন মার্কা হাসি মুখে কেমন ঘোরের মধ্যে বসে থাকে। শেষে যেন ধর্মর করে জেগে উঠে বলে, ইস, আজ বড্ড দেরি করে ফেললাম, তাই না? বলেই নিঃশব্দে ভ্যানিশ হয়ে যায়। ওর ওপরে আমরা চটেছি কি সাধে, কিন্তু গণপতি নিতান্ত ভদ্র ছেলে, ভালো মানুষ। বাড়িতে কেউ বন্ধুর মতো এলে তাকে অপমান করে তাড়ানো তো দূরের কথা, দুটো কড়া কথা বলাও ওর পক্ষে সম্ভব নয়। তাই অনেক সলা পরামর্শ এঁটে আমরা আজ তৈরি হয়েছি ফটকেকে এমন শিক্ষা দিতে যাতে নিজে থেকেই ও সটকে পড়ে আর কখনো না এ বাড়িমুখ হয়। কিন্তু এই গল্পের আগেও একটা গল্প আছে। ম্যাট্রিক পরীক্ষা দিয়ে তখন হঠাৎই বেকার হয়ে পড়েছি। সামনে ধুধু ছুটি, অখণ্ড অবসর, অথচ কিছুই করার নেই। আচমকা স্বাধীনতা পেয়ে গেলে যে দশা হয় আর কি। এটা ভাঙছি, ওটা জুড়ছি, গল্পের বই পড়েও যেন সময় কাটতে চায় না। সকাল বিকেল টোটো কোম্পানির বিনে মাইনে চাকরি বেছে নিয়েছি শেষ স্তক। আইডি টোলায় বিকে পাল অ্যাভিনিউতে তখন দুপুরবেলায় ছেলেরা সাইকেল শিখত। শহর তখন কিরকম ফাঁকা ছিল বুঝতেই পারো। ঘন্টা পিছু নামমাত্র ভাড়ায় সাইকেল ভাড়া পাওয়া যেত। সাইকেল জানাই ছিল আমাদের, শুধু পুরনো অভ্যেস ঝালাই করতে উঠে পড়ে লেগে গেলাম আমরা। 2 চাকার ভাড়া করা পক্ষীরা ছুটিয়ে আমরা শহরতলির তেপান্তরের দিকে চলে গিয়েছিলাম সেদিন। শুধু আমাদের ঘোরার নয়, আমাদেরও তখন পাখা গজিয়েছে। এক এক দিন এক এক দিক আবিষ্কার করতে বেরিয়ে পড়ি। আজ শুনে হাসবে তোমরা, কিন্তু তখন কলকাতা শহরটাকে অনেক বড় মনে হতো। শহরতলি মানেই যেন বিদেশ। আইডিটোলা থেকে চিড়িয়ার মোড় কিংবা ঘুঘুডাঙ্গা তখন অনেক দূর। বিটি রোড দিয়ে এত বাস, মিনি, ট্যাক্সি তো তখন চলতো না। সেটা ছিল পায়ে হাঁটার যুগ। টালার নতুন পুল পেরিয়ে সবে পাইকপাড়ার মুখে পৌঁছেছি, অমনি কি যেন ডাকলো আমাদের নাম ধরে। আমি, লালু আর অবনী সাইকেল থামিয়ে ঘাড় ফিরিয়ে দেখি গণপতি সামন্ত। ওরিয়েন্টাল স্কুলে
ক্লাস 9-এ এসে ভর্তি হয়েছিল। সামান্য বন্ধুত্ব ছিল এক সেকশনেই পড়ি বলে, কিন্তু ঘনিষ্ঠতা ছিল না। পোশাকে আশাকে আর হালচালে বুঝতাম ও আমাদের মতন না, বড় লোকের ছেলে। হাতে এক গোছা নেমন্তন্নের চিঠি নিয়ে ও এগিয়ে এলো আমাদের দিকে। তোমরা এদিকে? বেড়াচ্ছি। কিন্তু তুমি এদিকেই থাকো বুঝি? না, তবে এবার থেকে থাকবো বলেই সাইকেলের সিটের উপর রেখে 3টে খামের ওপরে আমাদের 3 জনের নাম লিখে দিয়ে বলল, রাস্তায় চিঠি দিলাম বলে মনে কিছু করো না, কাল আমাদের নতুন বাড়িতে গৃহপ্রবেশের নেমন্তন্ন, এসো কিন্তু। মনে করব কি, নেমন্তন্নটা লুফে নিলাম। পরদিন গিয়ে দেখি নতুন বাড়ি ঠিক না, একটা পুরনো বাগান বাড়িকেই ঘষে মেজে চমৎকার 3 তলা বানানো হয়েছে। আর এলাহি আয়োজন করেছেন গণপতির বাবা। দম ভর খেয়ে আমরা ফিরে আসছিলাম, কিন্তু গণপতি ওর বাড়ির সবার সঙ্গে আলাপ করিয়ে দিল। আমরা ওর স্কুলের বন্ধু শুনে সবাই খুব খুশি। ওর মা তো বলেই বসলেন, বাহ, ভালোই হলো, রোজ বিকেলে তোমরা বেড়াতে বেড়াতে চলে আসবে। নতুন এই পাড়ায় এসে গনুও বড্ড একলা হয়ে গেছে। সেই থেকে আমরা গণপতির বন্ধু। রোজ আসি গল্প করতে। চারপাশ খোলামেলা, ফাঁকা, চমৎকার, বেড়াতে আসার মতো জায়গাই বটে। দোতলার হলঘরটায় বসে নিরিবিলিতে জমিয়ে আড্ডা দিই। নিমাই ভাই ফরমাস খাটে, চা জলখাবার পৌঁছে দিয়ে যায়। প্রথম রাউন্ডে আসে বড় 1 গ্লাস করে ঘরে পাকানো গুলাবি লস্যি। আইরি টোলার ঘিঞ্জি পাড়া আর মুড়ি তেলে ভাজার জগৎ থেকে বেরিয়ে এসে সত্যি স্বস্তির নিঃশ্বাস ফেলি আমরা। শুধু অস্বস্তি ওই ফটিকচন্দ্র, ও মাঝখানে এসেই যা রসভঙ্গ করে। আমাদের নিরঙ্কুশ আড্ডায় বেরসিকের মতো থাবা বসায়। যেমন মোটা চেহারা, তেমনি মোটা বুদ্ধি ছেলেটার, আর তেমন কিম্ভূত রুচি। চুনোট করা ধুতি আর গিলে করা পাঞ্জাবি পরে গায়ে 1 গাদা সেন্ট ঢেলে যেন ধেরে নিদবর সেজে হাজির হয়। এই বয়সে এই চেহারায় কেউ আড্ডা দিতে আসে ভাবাই যায় না। সিঁড়ির মুখে ওর জুতোর শব্দ পাবার আগেই সেন্টের গন্ধ পাই। এসেই সরু মেয়েলি গলায় ওর মুখস্থ বয়ান ছুঁড়ে দেয় আমাদের দিকে। লালু বাঁকা গলায় আমার কানে কানে বলে, বাবু কালচার। শেষে থাকতে না পেরে একদিন বলেই ফেললাম গণপতিকে, তোমার বন্ধুটি ভাই কেমন যেন, কিছু মনে করো না। ফটিক সেই মাত্র 1 রাত সিঙ্গারা আর কাঁচা গোল্লাকে গোল্লায় পাঠিয়ে উঠে গেছে। গণপতি আমার কথায় চমকে উঠে বলল, কার কথা বলছো? ফটিকচন্দ্র। আমি গলায় ঝাঁঝ মিশিয়ে বলি, আড্ডাটাকে রোজ কেমন মাটি করে দেয়। এবার দ্বিতীয় দফা চমকাবার পালা গণপতির। বলল, সে কি, ও তোমাদের সঙ্গে আসে? আমি ভাবি তোমাদের বন্ধু। লালু বলল, না, আমরা কোশমিন কালে ওকে দেখিনি আগে। অবনী বলল, গৃহপ্রবেশের দিন প্রথম দেখেছি, আমার পাশে বসে 36খানা লুচি আর 25টা রসগোল্লা খেয়েছিল রাক্ষসের মতো। কিরে, ঠিক না? আমার দিকে সমর্থনের চোখে তাকালো অবনী। আমি বললাম, হ্যাঁ ভাই, ওর খাদ্য তালিকাটা ওই রসগোল্লা আর লুচিতেই ঠেকে থাকেনি সেদিন। আমি তো ভেবেছিলাম ব্যাটা সেই রাত্রিরেই কলেরা হয়ে মরবে। গণপতি বলল, যা, ওরকম বলিসনি, খেতে একটু ভালোবাসে আর কি। লালু চটে গেল, বলল, একটু? ওকে তুই একটু খাওয়া বলিস? খাওয়া ছাড়া ও জানেটা কি? এখানে কি ও আড্ডা দিতে আসে ভাবিস? রাম ছাগল ব্যাটা। আমি চিন্তিত গলায় বললাম, যে ছাগলই হোক, আমি ভাবছি রহস্যটা কি, ও কে, কোত্থেকে আসে? গণপতি মাথা চুলকে বলল, তাহলে বোধহয় পাড়ারই কেউ। বাবা নেমন্তন্নপত্র ছড়িয়েছিল এনতার। এই পাড়ারই কোনো বাড়ির ছেলে, তবে প্রথম কদিন কিন্তু তোদের পেছন পেছনই এসেছে, তাই আমি ভেবেছিলাম। অবনী বলল, রবাহুত বলে একটা কথা আছে, এবার বাংলার কোয়েশ্চেনে বাক্য রচনা করতে দিয়েছিল, কিন্তু ও তো দেখছি রবাহুতও নয়। লালু রাগী গলায় বলল,
তাহলে এবার এর একটা বিহিত করা দরকার। একটা মুখ্যম দাওয়াই বাতলা দিকি অবনী, তোর মাথায় তো নানা রকম ফন্দি ফিকির ভালো খেলে। অবনী গণপতির দিকে তাকিয়ে বলল, কি রাজি? গণপতি একটু চুপ করে থেকে বলল, আমি কিন্তু মুখে কিছু বলতে পারবো না, কোনো কৌশলে যদি ওকে ভাগাতে পারো আমার আপত্তি নেই। আমি বললাম, মাথায় একটা আইডিয়া এসেছে। ছেলেটাকে দেখে মনে হয় ভীতু টাইপের, ওকে ভূতের ভয় দেখাতে হবে, তাহলে অন্তত সন্ধেবেলা তোদের এই নির্জন বাড়ির ধারে কাছে আসতে সাহস পাবে না। অবনীর মুখ চোখ সঙ্গে সঙ্গে উজ্জ্বল হয়ে উঠল। লালু মৃদু আপত্তি জানালো, ভূতের ভয় ওর নাও থাকতে পারে, না থাকলেও পাইয়ে দিতে পারবো। অবনী রহস্যময় হাসি হাসল। কিরে গুনু, তোদের নিমাইকে দলে পাওয়া যাবে না বল? স্বচ্ছন্দে? গণপতি ঘাড় হেলালো। শূন্য একটা তুড়ি ফাটিয়ে অবনী বলল, তাহলে শোন। আমরা ঘন হয়ে বসলাম। অবনী তার প্ল্যান রসিয়ে রসিয়ে বলল, এই ঘরে আগে নাকি একজন বন্দুকের গুলিতে আত্মহত্যা করেছিল। খবরটা বাড়ি কেনার আগে গণপতির বাবা জানতে পারেননি, কিন্তু পরশু রাত্রির থেকে হঠাৎ ভুতুড়ে উৎপাত শুরু হয়েছে। সন্ধে থেকেই একটার পর একটা ঘরের বাল্ব ফিউজ হয়ে যেতে থাকে, আবার দিনের বেলা সেগুলি দিব্যি জ্বলে ওঠে। স্কাইলাইটগুলো খুলে আর বন্ধ হয়, দরজাগুলো আপনা আপনি বন্ধ হয়ে যায়, বাইরে থেকে শাটার টেনে রেখে যায়। ঘরের ভেতর যখন তখন গুলির শব্দ শোনা যায়, আর বারুদের গন্ধে বাতাস ভারী হয়ে ওঠে। এমনি ধরনের নানা উৎপাত। শুকনো মুখে বেশ ভয় পাওয়া গলায় এই গল্পটা ফটকে আসার পর গণপতি বলবে, যেন সকলকেই বলছে এই প্রথম। তার আগে কাল সকালে একটা ফিউজ বাল্ব জোগাড় করে লাগিয়ে রাখতে হবে এই ঘরে। কালীপটকা ভরে দুটো মোমবাতি আনার ভার অবনী নিজেই নিল। ইলেকট্রিক আলোর বদলে ওই মোম দুটো জ্বলবে এই ঘরে। পটকা এমনভাবে সেট করতে হবে যাতে মিনিট 10 মধ্যে ওর পোলতে আগুন ধরে যায়। সেই সঙ্গে আর একটা কাজ সেরে রাখতে হবে, এই ঘরের স্কাইলাইটগুলোয় কালো সুতো বেঁধে সেই সুতোর প্রান্তগুলো ওপরের তলার জানলা শিকের সঙ্গে জড়িয়ে রাখতে হবে এমনভাবে যাতে নিমাই 3 তলার ঘর থেকে এই ঘরের স্কাইলাইট খুলতে আর বন্ধ করতে পারে। জলখাবার দিয়ে যাবার পর নিমাইয়ের কাজ হবে এই ঘরের ভেজানো দরজা দুটোর নিঃশব্দে ছিটকিনি টেনে দিয়ে যাবে। তারপর মিনিট কয়েক পরে স্কাইলাইটের খেলা শুরু করবে। এদিকে ভূতের গপ্প জমে উঠেছে। ওই ওই বলে আমরা খুব ভয় পেয়ে যাব। তারপরে যেই দড়াম করে মোমবাতি নিভে যাবে, আমরা আঁতকে উঠে জড়ামড়ি করে ছুটে গিয়ে দরজা খোলার চেষ্টা করব। দরজা বাইরে থেকে বন্ধ, সুতরাং খুলবে না। লালু অন্ধকারের মধ্যে কুকুর কান্নার ডাক ডেকে আমাদের পিলে জমকে দেবে। বহুদিনের প্র্যাকটিস, ওই ডাকটা ও মোক্ষম ডাকতে পারে। তারপর দেখা যাবে মজাটা। পরের দিন যথারীতি আমরা আগে ভাগেই গণপতিদের বাড়িতে গিয়ে হাজির হলাম। সব ব্যবস্থা পাকা। আমরা 4 জন অপেক্ষা করে আছি, কিন্তু ফটকে আসছে না। ধীরে ধীরে বিকেল মোড়ে সন্ধে হলো। বাইরে অন্ধকারও ধীরে ধীরে ঘন হলো। মাসিমার পাঠানো সিঙ্গারার গামলা আর কাঁচাগোল্লার থালা নিয়ে নিমাই এসে গেল। অবনী অগত্যা মোম দুটো জেলে দিল। তারপর নিমাইকে ইশারায় কাছে ডেকে কানে কানে বলল, তুই চলে যাস না, ধারে কাছেই থাকিস। ওই দাদাবাবু এলে আস্তে করে দরজায় ছিটকিনি লাগিয়ে চলে যাবি। বাকি সব মনে আছে তো? নিমাই দাঁত বের করে হাসল। 1 মিনিট 2 মিনিট করে সময় গড়িয়ে যাচ্ছে। উত্তেজনায় আমাদের হাতের আঙুল ঠান্ডা হয়ে এসেছে। গরম সিঙ্গারাও জুড়িয়ে আসছে ক্রমশ, কিন্তু আমাদের সেদিকে কোনো খেয়ালই নেই। গোটা প্ল্যানটা না আপসেট করে দেয় ফটকে। হতভাগা কি জানতে পেরে গেছে আমাদের মতলব? কিন্তু তাই বা কি করে হবে? দিন বুঝেই কি বেটা আজ কামাই করে বসলো? এরকম টেনশন নিয়ে কি বসে থাকা যায়? মোম দুটো তো আর বসে নেই, নিয়ম মাফিক গলে ছোট হয়ে আসছে, যেন বোমার পোলতে আগুন ধরিয়ে আমরা অপেক্ষা করছি।
লালু আর থাকতে না পেরে কোকিয়ে উঠল, মোমবাতি না ফেটে যায় দুম করে। চুপ কর। অবনী ধমকে উঠল, যখন তখন ফাটলেই হলো? আমি ঘড়ি দেখছি না? এখনো পাক্কা 6 মিনিট বাকি। ঠোঁটে আঙুল ছুঁয়ে গণপতি ইশারা করল। আর ঠিক সেই মুহূর্তে এক ঝলক ঠান্ডা হাওয়ার সঙ্গে সেন্টের তীব্র গন্ধ আমার নাকে এসে পৌঁছল। পরের মুহূর্তে জুতোর শব্দ। ফটকে মুখ বাড়ালো ঘরের মধ্যে। এক মুহূর্ত থমকে ঘরের মধ্যে এগিয়ে আস্তে আস্তে বলল, ইস, আজ বড্ডই দেরি করে ফেললাম, তাই না? আমি স্বস্তির নিঃশ্বাস ফেলে বললাম, হ্যাঁ, সিঙ্গারাগুলো বোধহয় এতক্ষণে ঠান্ডা হয়েই গেল। বলেই ফটকে গামলা থেকে সিঙ্গারা তুলে নিল, এক থাবায় 2টো। তারপরে সিঙ্গারায় জলহস্তির মতো কামড় বসাতে বসাতে বলল, এ কি মাইরি, তোমরা ভূতের মতো মোম জ্বালিয়ে বসে আছো কেন? লালু তাড়াতাড়ি বলল, বাল্ব ফিউজ হয়ে গেছে। অবনী বলল, তাই তো গণপতি, আর একটা বাল্ব কিনে আনো না নিমাইকে দিয়ে। কানে পৌঁছবার মতো নয়, তবু আমরা টের পেলাম দরজায় ছিটকিনি আটা হয়ে গেল। শব্দটা ভুল শুনিনি, তার প্রমাণ লালু আমাকে চিমটি কাটল। গণপতি যেন অনিচ্ছা সত্ত্বেও হাতে একটা সিঙ্গারা তুলে নিয়েছিল। বলল, লাভ নেই, সেই তো আবার ফিউজ হয়ে যাবে। ফিউজ হয়ে যাবে তার মানে? প্রশ্নটা ছুঁড়ে দিয়ে অবনী গণপতিকে চোখ টিপল। কিন্তু ফটকের তখন প্রায় বেহুশ অবস্থা। তার হাত একবার গামলা একবার থালা ছুঁয়ে চলেছে। মনে হচ্ছে আজ দেরিতে আসার জন্যে বুঝি মরিয়া হয়ে উঠেছে। গণপতি অবনীর ধরতাই পেয়ে সবিস্তারে গল্পটা শুরু করল, বেশ জোরে জোরে, যাতে ফটকের কর্ণগোচর হয় প্রতিটা শব্দ। উদ্দেশ্য সিদ্ধ হয়েছে মনে হলো, কারণ ফটকে খাওয়া থামিয়ে বারদই গণপতির মুখের দিকে তাকালো। এমন সময় বেশ শব্দ করে স্কাইলাইট 2টো নাচানাচি শুরু করে দিল। ওই ওই, আমি আতকে ওঠার মতো করে চেঁচিয়ে উঠলাম। লালু এক হাত লাফিয়ে উঠে উড়ি বাবা বলে আমাকে জাপটে ধরল। অবনী পাংশু মুখে বলল, এ কি রে গনা, এই যে ভুতুরে কাণ্ডই শুরু হয়ে গেল। এই তো সবে শুরু, গণপতি বলল, একটু বস, সবই নিজের চোখে দেখতে পাবে। কিভাবে আমরা যে দিন কাটাচ্ছি, রাতে ঘুমোতে পারি না ভাই রে। ইস, বড্ড দেরি হয়ে গেল আজ। শেষ কাঁচা গোল্লাটা মুখে পুড়ে দিয়ে ফটকে আচমকা উঠে দাঁড়ালো। আচ্ছা, তার মুখ দেখে ঠিক বোঝা যাচ্ছিল না, কিন্তু সত্যিই ভয় পেয়েছে। টের পেয়ে আনন্দই হচ্ছিল আমার। ভয় পাওয়া গলা করে আমি দাঁত মুখ খিচিয়ে উঠলাম, বসো, যাবে কি? যেতে গিয়ে কি শেষে প্রাণটা খোয়াবে? দেখছো না কি শুরু হয়ে গেছে? ফটকের মুখ দিয়ে কেমন গোঁ গোঁ শব্দ বেরোলো। আর ঠিক সেই মুহূর্তে আমাদের বহুক্ষণের উত্তেজনার অবসান ঘটিয়ে বদ্ধ ঘরের মধ্যে পরপর 2টো বোমা ফাটার আওয়াজ হলো। মোমবাতি 2টো ছিটকে গিয়ে ঘর অন্ধকার হয়ে গেল। সেই সঙ্গে আর্ত চিৎকার, হুড়োহুড়ি। অবনীর গলা পেলাম দরজার কাছ থেকে। দরজায় দুম দুম আওয়াজ করছে, ভয়াক্ত গলায় চেঁচাচ্ছে, খোল 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 দরজা। এ কি, কে আটকে দিল বাইরে থেকে? একটা কুকুরের কান্না ঘরের অন্ধকারকে যেন ফালা ফালা করে দিল এই সময়। সেই সঙ্গে গণপতির আর্তনাদ, ছাড় ছাড়। একটা ঝটাপটির শব্দ। পেতলের গামলা আর থালাটা ছিটকে পড়লো মেঝের ওপর ঝনঝন করে। হঠাৎ মনে হলো বরফের মতো ঠান্ডা 2খানা হাত সাঁড়াশির মতো আমার গলা চেপে ধরছে। প্রাণপণে চেঁচাতে গেলাম, কিন্তু আমার গলা দিয়ে গোঙানির মতো সামান্য একটু আওয়াজ বেরোলো মাত্র। জ্ঞান হারিয়ে ফেলার মুহূর্তে বুঝতে পারলাম আমাদের তৈরি ছকের বাইরে ভয়ঙ্কর কিছু একটা ঘটছে, আর রক্ষা নেই। সেকেন্ড কয়েকের জন্য বোধহয় জ্ঞান হারিয়ে ফেলেছিলাম। চোখ মেলে দেখি মেঝের ওপরে চিৎপাত হয়ে পড়ে আছি। সিলিংয়ের আলোটা দিব্যি জ্বলছে। ঘাড় ফিরিয়ে দেখলাম অবনী আর লালু ঘরের এক কোণে বসে ঠক ঠক করে কাঁপছে। বিধ্বস্ত চেহারায় গণপতি পড়ে আছে তক্তপোষের ওপর, চোখ উল্টে। ধর্মর করে উঠে গণপতির কাছে গেলাম, না, বেঁচেই আছে, তবে অজ্ঞান। অতি কষ্টে বলল, জল, শিগগিরই জল আন। অবনী আর লালু দুজনেই উঠে দাঁড়িয়েছিল, কিন্তু ঘরের মধ্যে কোথাও জলের কুঁজো নেই। জলের গেলাসগুলো উল্টে জল গড়াচ্ছিল মেঝেময়। 2 হাতে সেই জল থাবড়ে আমি গণপতির চোখে মুখে জলে ছিটে দিলাম। লালু ছুটে গেল দরজা খুলে নিমাইকে ডাকতে, কিন্তু দরজা বাইরে থেকে বদ্ধ। অবনী হাতকে উঠে বলল, আরে এ কি কাণ্ড, ফটকে ফটকে গেল কোথায়? সত্যি আমাদের কারো মনেই ছিল না ফটিকের কথা। তক্তপোষের নিচে টিচে সব জায়গা দেখা হলো, ফটকে ভ্যানিশ, একেবারে কর্পূরের মতো উবে গেছে যেন।
এরপরে আর কোনোদিন ফটকে ও বাড়িতে আসেনি, আমরাও যাইনি। পরে শুনেছিলাম ঘটনাটা। ফটিক চন্দ্র কুণ্ডু বলে একটা ছেলে সত্যিই ছিল গণপতিদের পাড়ায়, কিন্তু সে ছিলই, এখন নেই। কমাস আগে নাকি দীঘার দিকে কোথায় বরযাত্রী হয়ে যাচ্ছিল বাসে করে, অ্যাক্সিডেন্টে মারা যায়। তারপর তাকে ওপাড়ার নেমন্তন্ন বাড়িতে কেউ কেউ দেখেছে ওই বরযাত্রীর পোশাকেই, গিলে করা পাঞ্জাবি, চুনোট করা ধুতি, গায়ে সেন্টের গন্ধ।